এখন আমরা চললাম কোথায়, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। মা, আমি, মামি, ঋষি, আমার মেজো ভাই, আমার ছোট ভাই, সঙ্গে আমাদের ওই যে পাড়ায় একটা মাসিমণি রয়েছে। সেই মাসিমণি অবশ্য ষষ্ঠীতলায় যাচ্ছে না, যাচ্ছে দোকানে। তো গোটা রাস্তায় আমরা গল্প করতে করতে এখন চললাম। আর এই দেখুন ঋষি কী পোজ দিচ্ছে, দুই মামাকে সঙ্গে নিয়ে সে তো হিরো হয়ে উঠেছে। গল্প করতে করতে কিন্তু আমি এখন চলে এসেছি ষষ্ঠীতলায়। জীবনের অনেকটা সময় যেহেতু এখানে কাটিয়েছি, বন্ধুবান্ধব থাকাটাই স্বাভাবিক। ষষ্ঠীতলায় এসে আমার সেই পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, যার সঙ্গে ছোট থেকে বড় হয়ে উঠেছি। আমরা একই পাড়ায় থাকতাম, এই কিছুদিন হলো ওরা অন্য পাড়ায় গেছে, তাই এসে এসে আর দেখাটা হয় না। ঋষি যখন খুব ছোট ছিল, ঋষিকে ঘুম পাড়িয়ে আমরা দুজন সারা সন্ধে রাস্তায় পাঁচালি করতাম, কত গল্প কত মজায় করতাম। সেই সব পুরনো দিনের গল্পই আর কি চলছে। এদিকে ঋষি তার ছোটো মামাকে সঙ্গে করে কেন নিয়ে এসছে বলুন তো? সবাই মন্দিরে ঘন্টা বাজাচ্ছে দড়ি ধরে, ওর এটা খুব মজা লেগেছে, তাই ও বাজাবে। এবার বড় কেউ না থাকলে যেহেতু অপরিচিত জায়গা, ও সাহস পাচ্ছে না, তাই মামাকে সঙ্গে করে নিয়ে এসেছে। মামা পিছনে দাঁড়িয়ে থাকবে আর ও ঢং ঢং করে ঘন্টাটা বাজাবে। খুব মজা পাচ্ছে তো। আর মামাদের মাঝে ঋষি এক অন্য দুনিয়াতেই রয়েছে। আর মামারা যে তার থেকে বড় সেসব ওর মাথাতেই নেই, কে পাত্তা দেয়? ওই হচ্ছে সবার মাঝে হিরো। যাই আমি একটু, এই যে এদের দুজনকে এখন নিতে এসেছে, সে কি যাবার পাত্র? দেখুন কীরকম অবাধ্য, সে ঘন্টা বাজাবেই। আর তার রিবু মামা মানে ছোটো মামা তাকে সাপোর্ট করছে, বাজা বাজা। সারা দিন এই দুটোর যা কাণ্ড চলছে, এদের দুজনকে সামাল দিতে দিতেই দিন পেরিয়ে যাচ্ছে। আজকে একটু মনটাও খারাপ আছে জানেন তো, কারণ আজকে আমি চলে যাব বহরমপুর। ঋষি আনন্দে থাকলেও ওর পাপা যেহেতু আসেনি, ও খুব একটা এখানে থাকতে চাইছে না। কিছুক্ষণ পর পরই মুখটা যেন কাদো কাদো হয়ে উঠছে, আমারও আর ভালো লাগছে না, তাই আজকে বিকেলেই যাওয়ার ডিসিশানটা নিলাম। মা এদিকে বসে সবার নাম ধরে ধরে সংকল্প করাচ্ছে, আর আমিও এসে দাঁড়ালাম, কারণ মা ডাকাডাকি শুরু করে দিয়েছে। এরপরই পুজো শুরু হবে, মানে ষষ্ঠীকে সুতো পরানো, টিপ দেওয়া, সিঁদুর পরানো, জল দেওয়া, যা যা আর কি রিচুয়াল রয়েছে। অনেকেরই রিচুয়াল একটু অন্য রকম, আমাদের এরকমভাবেই আমরা ষষ্ঠী পুজো করি। তো চলুন আমরা কিভাবে করি সেটা একবার দেখে নিন আপনারা। ছেলে দুটো না ঠিক আছে, নাম বলুন। তোমাকে বলছি একটা কথা, মাকে দিন দেখি দাও দেখি দাও দেখি পড়ে যাবি, আর কত জল খাচ্ছিস? ফুল আছে সর্ব অবস্থায় গত বিবাহ যশ পরে কুণ্ডরিকাক্ষণ সবাহ্য অভ্যন্তর নম শুচি নম শুচি। মোবাইল কই? গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে।
এষা সা চন্দনা ওইটা তো পাশে বসে বসে প্রণাম কর। এবার শুরু করবেন আর কি সব ফাঁকা আছে শুধু আপনারা একটা করলে তো হবে না বৌদি, এদিকে আয়, এদিকে আয়। এই আপনাকে ধরবো তবে আরেকজন চলে আসবে আমি চলে এলাম একটা করবো এমনি করে উল্টো হাতে করে দিলে না ওই আঙুলে দিলে আমি এইগুলো উল্টে দিলাম তো বাচ্চা করে দিতাম ঠিক আছে আপনি তো জানি না মানে ওখানে আপনি তো জানি না আপনি দেখতেই পাই না আপনাকে কোথায় কোনখানে ওই যে আমাদের বাড়িতে মাঝে মাঝে যায় স্যার এখানে হ্যাঁ আরে এই আগে কদিন দেখতে এখন যে রাস্তা ওখানে দাঁড়িয়ে থাকি তা দেখতে পাই আপনি জানতে হাসো হাসো প্রণাম করো। কলাটা খাও। ঋষির হাতে বাটো দিয়ে মায়ের হাতে ধাগাটা বেঁধে দিলাম। এবছর তো দিদা নেই যে ফোঁটা দেবে ধাগা পরাবে, এবছর যেন দিদার রোলটা আমি প্লে করছি। মেশো এসেছিল, মেশোকেও ফোঁটা দিলাম, প্রণাম করলাম আর তার সঙ্গে ধাগা পরালাম, বাটোও দিলাম। আমরা প্রতি বছরই ধরতে গেলে ষষ্ঠীতে ফরাক্কাতেই আসি, তাই মামি আর বাবার বাড়ি যেতে চায় না, ওর এখানেই ভালো লাগে, কারণ আমরা সবাই আসি আর ওখানে তো সেরকমভাবে কেউ নেই। তাই মামিকেও এবছর আমি ফোঁটা দিয়ে ধাগা পরালাম। দিদাই প্রতি বছর ফোঁটা দেয়, ধাগা পরায়, কিন্তু এবছর যেহেতু দিদা নেই তাই দিদার কাজটা আমাকেই করতে হলো। অবশ্য প্রতিবার ষষ্ঠীতে আমার যেহেতু ঠাকুমা নেই তাই বাবাকে ধাগা পরানো, টিপ পরানো এগুলো সব আমারই দায়িত্ব। অনেক বছর ধরেই এইসব কাজগুলো আমিই করে আসছি, আমার বেশ ভালোই লাগে। তারপরে তো মেশোর হাতে ধাগাটা পরিয়ে দিয়ে মেশোকে বললাম, দাঁড়াও তুমিও এবার আমার হাত থেকে বাটোটা নাও। ওই বাড়িরও ঠাকুমা দাদু কেউই বেঁচে নেই, ওই দিদার কাছেই মেশো আসে, ফোঁটা পায়, ধাগা পরানো হয়। কিন্তু এবছর তো দিদা নেই, সবারই সেই একই সমস্যা, তাই সবার কাজটা আমি এবার করলাম। বেশ আনন্দ হলো, বেশ মজা করি ষষ্ঠীটা কিন্তু কাটালাম। এদিকে রাস্তায় ফেরিওয়ালা এসছে, ব্যাস চলে গেলাম আমরা সবাই মিলে ফেরিওয়ালার কাছে। ছোট্ট একটা ঝুড়ি, ছোট্ট একটা বালতি, ঋষির বসার জন্য ছোট্ট একটা টুল, আর তার সঙ্গে নিলাম একটা গামলা, সবই কিন্তু 20 টাকার বিনিময়ে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এবার বহরমপুরের উদ্দেশ্যে। এখন বাজছে প্রায় 4:45। বিকেলে দেখুন গঙ্গার ধারে কী সুন্দর করে সব দোকানগুলো বসে। আমরা এখানে যখন থাকি তখন বিকেলবেলা হলেই গঙ্গার ধারে একবার ঘুরতে আসি। বিভিন্ন রকমের এখানে খাবার দাবার পাওয়া যায়। জায়গাটা ছোট হলেও খুব গুছানো। বাজারটা তো বলার বাহুল্য, যা চাইবেন হাতের নাগালে আপনি সব কিছু পাবেন। বহরমপুরেও কিন্তু বাজারটা সেভাবে গোছানো নয়, এলোমেলো একটা বাজার। এখানে যদি জামা কাপড়ের দোকান, তার পাশেই দেখা গেল সোনার দোকান। কিন্তু ফরাক্কা জায়গাটা ছোট হলে পরেও এত সুন্দর গোছানো যে কী বলবো। আর যেখানেই আপনি যাবেন না কেন মনে হবে বসেই থাকি, মনোরম একটা পরিবেশ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু ফটোশ্যুটের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই দেখুন এখান থেকে ঠিক বড় ব্রিজটা দেখা যাচ্ছে,
কি সুন্দর লাগছে বলুন তো। অনেক বছর হয়ে গেল বড় ব্রিজের উপর দিয়ে আর হাঁটা হয়নি। আগে যখন আমাদের বাড়িতে বাইরে থেকে কোনো লোকজন আসতো ঘুরতে, তখন আমরা এখানে ঘুরতে আসতাম। আমরা হেঁটে হেঁটে বড় ব্রিজটা পার হয়ে ঘুরতাম। আর সেই নিউ ফরাক্কা জংশন তো আর চেনাই যাচ্ছে না, পুরো অন্যরকম হয়ে গেছে। কত দিনকে দিন সব জায়গায় যেন পরিবর্তন হয়ে উঠছে। এ দেখুন, মামাকে সঙ্গে করে নিয়ে এসছে, সে নাকি বহরমপুর যাবে। বেরোনোর সময় কিন্তু খুব কান্নাকাটি করছিল যে রুই মামাকে ছেড়ে সে আসবে না। বাড়ি আসলাম, বাড়ি এসে বানালাম পরোটা আর তার সঙ্গে আলুর তরকারি। আর ঋষির মুখটা একবার দেখিয়ে নিই আপনাদেরকে, আমার দুটো ঋষি। তারই সঙ্গে জানালাম বাই বাই। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,